হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বায়োলজি লাইভ ক্লাসের সেকেন্ড স্বাগতম। কোয়ারেন্টাইনে তোমরা সবাই বিরক্ত, কি পড়াশোনা করবে, সবাই আছো আর কয়দিন পড়াশোনা যদি নাই বা করো, হঠাৎ করে শুনবে যে এইচএসসি পরীক্ষা চলে এসেছে, তখন হুট করে পড়াশোনা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তোমাদের এত ঝামেলা এই অগোছালো করে দেওয়ার রিডার প্লাস পাবলিকেশনের স্পন্সরশিপের মাধ্যমে নোট বাস্কেট থেকে তোমাদের জন্য এই লাইভ ক্লাসগুলো আয়োজন করা হচ্ছে। আশা করি তোমাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। আর কমেন্ট সেকশনে তোমরা সবাই তোমাদের প্রিয় বন্ধুদের মেনশন করে দিবে যেন তারা কেউই এই ক্লাসটি মিস না করে। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে তোমরা যে কলেজ থেকে এই লাইভ ক্লাসটি দেখছো সেই কলেজের নাম লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো ঠিক কত সংখ্যক স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসগুলো থেকে শিখছে। তাহলে আমরা সেই দেখা থেকেই তোমাদের জন্য নেক্সট আরও লাইভ ক্লাস নিয়ে আসতে উৎসাহ পাবো। আচ্ছা, এখন বলি, আমি শামিমা জাহিদ প্রীতি, অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। গত ক্লাসে অণুজীব অধ্যায় নিয়ে পড়ানোর সময় তোমাদের সাথে আমি ভাইরাসের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে ভাইরাসের আরও কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি গত ক্লাসটি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ক্লাসটি তোমরা অনেক ট্রিক্স শিখতে পারবে, যেটা কিনা তোমাদের এইচএসসি অ্যাডমিশনের জন্য অনেক বেশি, এইচএসসির পর যে অ্যাডমিশন টেস্ট দিবে সেই অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি উপকারী হবে। আর যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো এবং যারা এইচএসসি পরীক্ষা দিতে পারছো না, অর্থাৎ ইন্টার থার্ড ইয়ারে আছো, তাদের জন্য এটি অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবে। অনেকজনকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে তাদের কলেজের নাম মেনশন করছে। তোমরা সবাই তোমাদের কলেজের নাম লিখো, তাহলে আমি বুঝতে পারবো কে কোন কলেজ থেকে এই লাইভ সেশনটি দেখছো। ফ্রেন্ডদেরকে মেনশন করবে কিন্তু, কেউ যেন এই ক্লাসটি মিস না করে। তাহলে আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে ডিরেক্ট পড়াশোনায় চলে আসি। ভাইরাসের আজকে গত ক্লাসে আমরা ভাইরাসের কিছু অংশ নিয়ে কথা বলছি, আজকে ভাইরাসের প্রকারভেদ নিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটি পেজ দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও। তোমরা কাইন্ডলি বলো যে তোমরা কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। আমি তোমাদেরকে একটি পেজ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমি ভাইরাসের প্রকারভেদ নিয়ে কথা বলতে যাচ্ছি। ভাইরাসের প্রকারভেদ যদি বলতে যাই, তাহলে ভাইরাসকে অনেক বেসিসের মাধ্যমেই প্রকারভেদটা করা হয়। প্রথমত আকৃতি অনুযায়ী ভাইরাসকে দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, ব্যাঙাচি আকার, সিলিন্ডার বা সূত্রাকার এবং ডিম্বাকার, এই ভাগগুলোতে ভাগ করা যায়। এখন আসি দণ্ডাকার। দণ্ডাকার বলতে যেসব ভাইরাসগুলোকে দণ্ডের মতো দেখা যায় সেসব ভাইরাসগুলোকে দণ্ডাকার ভাইরাস বলা হয়। দণ্ডাকার ভাইরাসগুলো মনে রাখার একটি টেকনিক হচ্ছে এটিএম। আমরা সবাই এটিএম মেশিন সম্পর্কে জানি। এটিএম মেশিন সম্পর্কে যেহেতু জানি, সেহেতু দণ্ডাকার ভাইরাসগুলো মনে রাখার জন্য আমরা এটিএম টেকনিকটিকে অবলম্বন করতে পারি। আচ্ছা, তাহলে এটিএম এর এ থেকে আসছে, এটিএম এর এ থেকে আলফা মোজাইক ভাইরাস। তারপর টি দিয়ে তোমরা মনে রাখতে পারবে টিএমভি ভাইরাস, আর এম দিয়ে তোমরা মনে রাখবে মাম্পস ভাইরাস। তাহলে দেখো কত সহজভাবে আমরা তিনটি ভাইরাসকে মনে রাখতে পারছি। তোমার যদি এই ভাইরাসগুলোর পুরো সম্পূর্ণ নামটিও মনে না থাকে, তুমি কিন্তু যখন এমসিকিউ আনসার করবে, তোমার মাথায় যখন এটিএম শব্দটি থাকবে, তুমি সাথে সাথে বলে ফেলতে পারবে যে এতে ছিল আলফা মোজাইক ভাইরাস,
টিতে ছিল টিএমভি ভাইরাস আর এমে ছিল মামস ভাইরাস। তারপর দেখো গোলাকার, গোলাকার যেসব ভাইরাস সেগুলো কিভাবে মনে রাখবে, সেগুলো মনে রাখতে পারো সেগুলো তুমি মনে রাখতে পারো টিপিএইচডি। এই সব পিএইচডি আমরা সবাই তো জানি পিএইচডি মানুষ কখন করে, পিএইচডি তখনই করে যখন সে হায়ার এডুকেশনের পর তার প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে হায়ার এডুকেশনের সময় পিএইচডিটা করা হয়। তাহলে তুমি ভাবো ওই পিএইচডির সাথে তুমি যদি প্রথমে একটি টি যোগ করে দাও তাহলে তুমি অনেক সহজভাবে গোলাকার ভাইরাসগুলোকে মনে রাখতে পারবে। কিভাবে মনে রাখবে? টিপিএইচডি এর টি থেকে আসছে টিআইভি, পি থেকে আসছে পোলিও ভাইরাস, এইচ থেকে আসছে এইচআইভি ভাইরাস, ডি থেকে আসছে ডেঙ্গু ভাইরাস। ইজিলি তুমি গোলাকার ভাইরাসগুলোর প্রকারভেদ মনে রাখতে পারছো। ছোট্ট একটি টার্ম টিপিএইচডি যদি তুমি মনে রাখো তাহলে তুমি গোলাকার ভাইরাসগুলোকে খুব সহজভাবে মনে রাখতে পারবে। তারপর দেখো যেসব ভাইরাস দেখতে পাউরুটির মতো ঠিক সেই ভাইরাসগুলোকে আরেকটু সুন্দর হচ্ছে বহু ভুজাকার। তুমি কিভাবে মনে রাখবে? যেহেতু আমি আজকের ক্লাসটিতে অনেক বেশি ট্রিক্স ইউজ করব সেহেতু এটাও কেন ট্রিক্স থেকে বাদ যাবে। তাহলে দেখো তুমি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ হালুয়া ভাত। আমরা সবাই জানি হালুয়া ভাত যখন ভাত রান্না করে ভাতগুলো যখন খুব আলু ভর্তা টাইপের হয়ে যায় ঠিক ওই টাইমটাতে আমরা বলি যে হালুয়া ভাত রান্না করেছে। তাহলে দেখো এই হালুয়া ভাত থেকে হালুয়া ভাতের হা থেকে আসছে হারপিস ভাইরাস, ভাতের ভ থেকে আসছে ভ্যাকসিনিয়া। তাহলে তোমরা লক্ষ্য করো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার যে ভাইরাসগুলো সেগুলোকে তুমি খুব সহজভাবে হালুয়া ভাত এই কথাটি দ্বারা মনে রাখতে পারছো, হারপিস ভ্যাকসিনিয়া। এখন আসি ব্যাঙাচি আকার। আমরা কিছু ভাইরাস দেখে থাকি যেগুলো হচ্ছে ব্যাঙাচির ন্যায়। ওই ভাইরাসগুলো কিভাবে মনে রাখবো? ওই সবগুলো ভাইরাসকে তোমরা টি জোর দিয়ে মনে রাখতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে টি কথাটা হয়তো অনেকে বুঝেছো, কিন্তু টি জোট বলতে বোঝানো হচ্ছে টির সাথে জোট সংখ্যা থাকবে, যেমন T2, T4, T6, T2, T4, T6 এই ধরনের টির সাথে জোট সংখ্যা যুক্ত যে ভাইরাসগুলো থাকবে ওই ভাইরাসগুলোকে ব্যাঙাচি আকার তোমরা দেখতে পাবে। তারপর আসি সিলিন্ডার বা সূত্রাকার। সিলিন্ডার বা সূত্রাকার ভাইরাস কোনগুলো? আমরা সবাই সম্প্রতি ইমো নামে একটি অ্যাপ খুব বেশি ইউজ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে যাদের বাবা প্রবাসী তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমো ইউজ করে তাদের বাবার সাথে কথা বলে। আবার অনেক সময় দেখা যায় অনেক রিলেটিভস থাকে, রিলেটিভসদের সাথে। তাহলে তোমরা দেখো এই ইমোর শব্দটিকে বাংলা করলে তোমরা দুটো ওয়ার্ড পাবে, ইমোর ইনফ্লুয়েন্স থেকে তোমরা পাচ্ছ মোজাইক স্ট্রিক্ট ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, আর থেকে তোমরা পাচ্ছ মোজাইক স্ট্রিক্ট ভাইরাস। তারপর হচ্ছে ডিম্বাকার। ডিম্বাকার কি? ডিম্বাকার শুধু একটি ভাইরাসকে বলা হয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটিকে ডিম্বাকার বলা হয়।
আচ্ছা, তোমাদের অনেকেরই কমেন্টস দেখতে পাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করছো। আমি কমেন্টস পড়বো, যেহেতু এখন পড়াচ্ছি, এখন পড়িয়ে নেই, তারপর তোমাদের কমেন্টস পড়বো। আশা করি তোমরা দেখতে পেয়েছো এতক্ষণ আমি ছোট ছোট টার্ম ইউজ করে ভাইরাসের প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে আবার আমি ভাইরাসের প্রকারভেদের ক্ষেত্রে যে টার্মগুলো ইউজ করেছি সেই টার্মগুলো আবার প্রনাউন্সিয়েশন করছি। এটিএম দণ্ডাকার ভাইরাস, ডি ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার হালুয়া ভাত, ব্যাঙাচি আকার টি জোড়, সিলিন্ডার বা সূত্রাকার ইমু, আর ডিম্বাকার তো একটি, সেজন্য তোমরা এটি মুখস্থ করবে। তারপর আশা করি আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ তোমাদের খুব ভালোভাবে শেখা হয়ে গিয়েছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা করবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করার। আমরা ভাইরাসের প্রকারভেদের একটি পার্ট পড়ে ফেলেছি, এখন দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় পার্টে ভাইরাসকে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আবার করা যায়। একটা ভাগ হচ্ছে ডিএনএ আর একটা ভাগ হচ্ছে আরএনএ। এখন ডিএনএ ভাইরাসগুলোকে কিভাবে মনে রাখবে? একটি ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে ডিএনএ ভাইরাসগুলোকে মনে রাখতে পারবো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই শব্দার্থ মর্মার্থ তোমাদেরকে বুঝিয়ে দেই। আমরা জানি টিএমভি ভাইরাসের ফুল মিনিংটা কি? টিপুলা ইরিডেসেন্ট ভাইরাস। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে একটি শব্দ আছে যেটি টিপুলা। টিপুলা থেকে টিপু, টিপুর ভাই শব্দ টিপু, টিপু থেকে এসছে টিআইভি, টিপুলা ইরিডেসেন্ট ভাইরাস। তারপর ভাই, ভাই থেকে এসছে ভ্যারিওলা। টিটু, টিটু তো দেখেই তোমরা বুঝতে পারছো টিটু। টিটু ফার্স্ট যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোই হচ্ছে টিটু। তারপর হচ্ছে ভ্যানিলা, ভ্যানিলা ভ্যানিলা হচ্ছে ভ্যাকসিনিয়া। তারপর হতে, হতে এই শব্দটি থেকে তোমরা দুটো ভাইরাসের নাম মনে রাখবে। একটি হচ্ছে হারপিস, আর একটি হচ্ছে হেপাটাইটিস বি। একটি হারপিস আর একটি হচ্ছে হেপাটাইটিস বি। তারপর ফ্রান্স, আচ্ছা তোমরা কি আমাকে ঠিক করে শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক যদি প্রবলেম হয় তাহলে তোমরা যদি শুনতে না পারো কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। আশা করি তোমরা এখন ঠিক করে শুনতে পাচ্ছ। তোমরা কমেন্ট সেকশনে আমাকে এনশিওর করে দিলে আমি ক্লাসটি কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, আমি ক্লাসটি কন্টিনিউ করছি। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এখন টিপু দিয়েও আমরা পেয়েছি টিআইভি, ভাই দিয়েও পেয়েছি, টিটু দিয়েও পেয়েছি। এখন হচ্ছে বাকি আছে ফ্রান্স থেকে ফুলকপি মোজাইক ভাইরাস এলো থেকে হচ্ছে অ্যাডিনো। এখন আমি এতক্ষণ এতগুলো ভাইরাসের নাম বলেছি, তোমরা কি বলতে পারো এই ভাইরাসগুলো কোন নিউক্লিক অ্যাসিড যুক্ত ভাইরাস,
কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করছি। দেখি তোমরা কে বলতে কোন ভাইরাস? আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিয়ে দিবে তোমরা শুনতে পাচ্ছ না অথবা দেখতে পাচ্ছ না। আমি এতক্ষণ আমি একটি ছন্দের মাধ্যমে অনেকগুলো ভাইরাসের নাম বলেছি। তোমরা আমাকে জানিয়ে দাও এই ভাইরাসগুলো কোন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, ভাইরাসগুলোর নাম বলেছি ছন্দে ছন্দে। এই ভাইরাসগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে আমরা জেনে গিয়েছি ডিএনএ ভাইরাস কোনগুলো। যে সকল ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ দিয়ে তৈরি সেই সকল ভাইরাসকে আমরা ডিএনএ ভাইরাস বলছি। আর যে ছন্দটি ব্যবহার করেছি টিপুর ভাইটি ফ্রান্সে এলো, এর মধ্যে যে যে ভাইরাসের নাম বলেছি প্রত্যেকটি ভাইরাসই হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে তোমরা ভাবছো এতক্ষণ তো ডিএনএ ভাইরাস জানতে পেরেছি, এখন তাহলে আরএনএ ভাইরাস কোনগুলো? আরএনএ ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস নয় যেগুলো, সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এই যে ডিএনএ ভাইরাস, এই ছন্দের আওতাভুক্ত ভাইরাসগুলোকে তোমরা বলতে পারছো ডিএনএ ভাইরাস। ভাইরাস আছে সব আসলে তোমরা আরএনএ 174 সংখ্যাটি মনে রাখবে, X174 and M13 কলিফাস। এদের ডিএনএ হচ্ছে এক সূত্রক। তারপর তোমরা দেখতে পাবে এটা ব্যতিক্রম কেন বলা হচ্ছে? ব্যতিক্রম বলার কারণ আমরা জানি ডিএনএ হচ্ছে ডিএনএ সাধারণত। আশা করি তোমরা এখন আবার শুনতে পাচ্ছ। আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট সেকশনে একটু এনশিওর করে দিবে। যদি শুনতে না পাও তাহলে বলবে, আমি আবার চেক করে নিব। আচ্ছা, তোমরা এখন লক্ষ্য করো, আমি ব্যতিক্রম সম্পর্কে বলছিলাম। যেহেতু আমরা সবাই জানি, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। সাধারণত ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই দ্বিসূত্রক না হয়ে কিছু ভাইরাস একসূত্রক হয়ে থাকে। সেই একসূত্রক ভাইরাসগুলো হচ্ছে সাধারণ ধারার ব্যতিক্রম। পার্ভোভিরিডি গোত্রের Psi-174 and M13 কলিফাস। তোমরা এই সংখ্যাগুলোকে খুব ভালো করে মনে রাখবে, কারণ দেখা যায় এমসিকিউতে 174 এর জায়গায় 184, 180, 194 এই ধরনের বিভিন্ন পাল্টে দিয়ে অন্য কিছু লিখতে পারে। আবার 13 এর জায়গায় 15, 16, 17 এমন কিছু লিখতে পারে। আর এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি এমসিকিউ। তারপর যেহেতু ডিএনএ ভাইরাসের একটি ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি, ঠিক একইভাবে আরএনএ ভাইরাসেরও নিশ্চয়ই ব্যতিক্রম আছে। আরএনএ ভাইরাস আমরা সাধারণত কি জানি? আরএনএ ভাইরাস হচ্ছে একসূত্রক। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আরএনএ ভাইরাস দ্বিসূত্রক।
যেহেতু সাধারণত আরএনএ ভাইরাস একসূত্রক হয়ে থাকে, কিন্তু এখানে আরএনএ ভাইরাস দ্বিসূত্রক, সেহেতু এটি সাধারণ ধারার একটি ব্যতিক্রম। রিওভিরিডি গোত্রের রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এদেরকে আমরা বলতে পারি আরএনএ ভাইরাসের ব্যতিক্রম। আশা করি তোমরা নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাসের যে প্রকারভেদ আছে সেটি বুঝতে পেরেছ। এখন আসি আমরা বহিস্থ আবরণ অনুযায়ী। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস দু ধরনের, বহিস্থ আবরণী ভাইরাস, বহিস্থ আবরণবিহীন ভাইরাস। এখানে আসার আগে আমি একটু কমেন্ট সেকশনটা দেখে আসি। কমেন্ট সেকশন রায়হান রশিদ বলেছে সো ইনফরমেটিভ, হ্যাঁ রিয়েলি ইম্পর্টেন্ট, নোট দিস। ফারজানা, ভাবনা, প্রত হোসেন, আচ্ছা, আশা করি তোমরা অনেকেই দেখছো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে থাকো, যেন এই ক্লাসটি তোমাদের কোনো ফ্রেন্ডই মিস না করে। আচ্ছা, এখন বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাসের নাম বলি। বহিস্থ আবরণী ভাইরাস এবং বহিস্থ আবরণবিহীন ভাইরাস। লাস্ট এপিসোডে আমরা বহিস্থ আবরণী ভাইরাস সম্পর্কে জেনেছি। বহিস্থ আবরণী ভাইরাসকে আমরা ইহা এইচআইভি একটি টার্ম দিয়ে, ইহা এইচআইভি একটি টার্ম দিয়ে মনে রাখার চেষ্টা করেছি। কিভাবে মনে রাখবো? ইহা, ই থেকে ইনফ্লুয়েঞ্জা, হা থেকে হারপিস এবং এইচআইভি থেকে এইচআইভি। আশা করি তোমরা বুঝতে পারছো। বহিস্থ আবরণী ভাইরাসকে মনে রাখার জন্য তোমরা ইহা এইচআইভি টার্মটি ইউজ করতে পারো। তারপর আমরা আসি বহিস্থ আবরণীবিহীন ভাইরাস। বহিস্থ আবরণীবিহীন ভাইরাস কোনগুলো হবে? আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে ভাইরাসগুলো ইহা এইচআইভি এই টার্মটির আওতাভুক্ত নয়, সেই সকল ভাইরাসই হবে বহিস্থ আবরণীবিহীন ভাইরাস। তাহলে আমি ধরে নিতে পারি বহিস্থ আবরণী অনুযায়ী ভাইরাসগুলোকে তোমরা খুব সহজেই পরীক্ষা যদি আসে শনাক্তকরণ করতে পারবে। এখন আসি পোষক দেহ অনুসারে ভাইরাসের প্রকারভেদ। পোষক দেহ অনুসারে প্রথমে আমাদের জানা দরকার যে পোষক দেহ জিনিসটি কি। ধরো এটি একটি ভাইরাস, এটি একটি গাছ। এই গাছটিতে যদি ভাইরাসটি সংক্রমণ করে, তখনই কিন্তু এই ভাইরাসটি তার ক্রিয়াশীলতা অর্জন করবে। আমরা জানি ভাইরাস ততক্ষণ পর্যন্ত জড় বস্তুর মতোই থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো জীবনের সঞ্চার পায় না, অর্থাৎ কোনো জীবকোষের সংস্পর্শে আসে না। গাছটির সংস্পর্শে, উদ্ভিদের সংস্পর্শে যখন আসবে, শুধুমাত্র তখনই ভাইরাস তার ক্রিয়াশীলতা দেখাতে পারবে। যেহেতু তার ক্রিয়াশীলতা দেখানোর জন্য অপর একটি কোষের প্রয়োজন হচ্ছে, সেহেতু তার নিজস্ব ক্রিয়ার জন্য তাকে সবসময় অন্য কারো সাহায্য নিতে হচ্ছে। এই অন্য কারো এখানে যেমন উদ্ভিদের সাহায্য নিতে হচ্ছে, ঠিক এভাবে প্রাণীর সাহায্যও নিতে হয়। এই উদ্ভিদ, প্রাণী, এগুলোকে আমরা বলে থাকি পোষক। ইংরেজি পরিভাষা হোস্ট। এখন আশা করি পোষক জিনিসটি কি তোমাদের খুব ভালোভাবে ধারণা হয়ে গিয়েছে। পোষক দেহ অনুসারে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ বা
ফাজ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস পোষক দেহ অনুসারে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, বিন ইয়োলো ভাইরাস, আরেকটি হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস। এখন আমরা লাস্ট ক্লাসে আমরা জেনেছি উদ্ভিদ ভাইরাসগুলো সাধারণত আরএনএ ভাইরাস হয়ে থাকে, কিন্তু এখানে একটি ভিন্ন উদ্ভিদ ভাইরাস আছে, সেটি হচ্ছে ডিএনএ ভাইরাস। ফুলকপি মোজাইক ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও সে কিন্তু উদ্ভিদ ভাইরাসেরই অন্তর্ভুক্ত, তাই একে ব্যতিক্রম বলা হচ্ছে। আর এই যে ফুলকপি মোজাইক ভাইরাস একটি ডিএনএ ভাইরাস, এটা মনে রাখার জন্য আমি কিন্তু কিছুক্ষণ আগেই একটি ছন্দ ইউজ করেছিলাম। ছন্দটি ছিল টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এসেছে। ফ্রান্স, এই ফ্রান্স শব্দটি দিয়েই কিন্তু তখন ফুলকপি মোজাইক ভাইরাস ছিল, যেটি কিনা ডিএনএ ভাইরাস। এখন আসি প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস এইচআইভি, ভ্যাকসিনিয়া ভাইরাস, এই দুটি হচ্ছে প্রাণী ভাইরাস। তারপর আসি সায়ানোফাস ভাইরাস। সায়ানোফাস হচ্ছে LPP1, LPP2। আচ্ছা, এগুলো একটু ডিটেলসে বলি। উদ্ভিদ ভাইরাস হচ্ছে যে সকল ভাইরাস উদ্ভিদকে পোষক হিসেবে ব্যবহার করে, অর্থাৎ উদ্ভিদকে আক্রমণ করে, সেই সকল ভাইরাসই হচ্ছে উদ্ভিদ ভাইরাস। যে সকল ভাইরাস প্রাণী দেহ আক্রমণ করে সেই সকল ভাইরাস হচ্ছে প্রাণী ভাইরাস। আর যে সকল ভাইরাস ব্যাকটেরিয়ার উপর তার আক্রমণ চালায় সে সকল ভাইরাসই হচ্ছে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস। সায়ানোফাস হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এর উপর আক্রমণকারী ভাইরাসগুলোকে বলা হচ্ছে সায়ানোফাস ব্যাকটেরিয়া। স্বাক্ষর পাল বলছে হোয়াটা নিউমারিক, আচ্ছা নিউমোনিক। আরেকবার বলুন। আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। পোষক দেহ অনুসারে আমি তোমাদেরকে ভাগগুলো বলার চেষ্টা করেছি। সায়ানোফাস নিয়ে তোমরা কনফিউজড কিনা আমি বুঝতে পারছি না। সায়ানোফাস হচ্ছে নীলাভ সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়ার উপর যে সকল ভাইরাস আক্রমণ করে থাকে সে সকল ভাইরাসকে আমরা সায়ানোফাস বলছি। স্বাক্ষর পাল, তুমি একটি কোশ্চেন করেছো, কিন্তু আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি না। তোমার কোশ্চেনটা যদি কোনো বাংলা পরিভাষা থাকে আশা করি তুমি কমেন্ট সেকশনে বলবে। আমি বইতে এমন কোনো টার্ম দেখেছি বলে আমার এখন মনে হচ্ছে না। যদি তোমার কোনো বাংলা পরিভাষা জানা থাকে তাহলে তুমি কমেন্ট সেকশনে বলবে, আমি আনসার করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আসি সংক্রমণ অনুসারে সাধারণ ভাইরাস, রিট্রোভাইরাস দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সাধারণ ভাইরাস আর রিট্রোভাইরাসের মধ্যে পার্থক্যটা হচ্ছে রিট্রোভাইরাসে ভাইরাল আরএনএ ডিএনএতে পরিণত হয়ে যায়। আর এই ধরনের একটি এক্সাম্পল হচ্ছে এইচআইভি।
খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য এমসিকিউতে খুব বেশি এসে থাকে। আচ্ছা, এখন আরও কিছু টার্ম দেখি আমরা। ভাইরাসের প্রকারভেদের মধ্যে আরও কিছু টার্ম আমরা লক্ষ্য করতে পারবো। মাইক্রোফাজ, ফাজাইনি, ফাইটোফাজাইনি, জুওফাজাইনি। মাইক্রোফাজ হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া ছত্রাককে আক্রমণ করে থাকে, অর্থাৎ ছত্রাকের উপর পরজীবী হয়, যে সকল ভাইরাস ছত্রাককে আক্রমণ করে থাকে অর্থাৎ ছত্রাকের উপর পরজীবী হয়, সে সকল ভাইরাসকে মাইক্রোফাজ বলা হচ্ছে, অর্থাৎ হোস্ট হবে ছত্রাক। ফাজাইনি হচ্ছে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করে থাকে, সে সকল ভাইরাসকে ফাজাইনি বলা হচ্ছে। ফাইটোফাজাইনি উদ্ভিদের উপর যে সকল ভাইরাস আক্রমণ করে থাকে তাদেরকে বলা হচ্ছে ফাইটোফাজাইনি। প্রাণীর উপর যে সকল ভাইরাস আক্রমণ করে থাকে তাদেরকে বলা হচ্ছে জুওফাজাইনি। এটি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, আমরা জানি জুওলজি বইটিকে আমরা প্রাণী বিজ্ঞান বলে থাকি। জু শব্দটি থেকে আমরা বুঝতে পারবো প্রাণীর উপর যে সকল ভাইরাস আক্রমণ করে থাকে অর্থাৎ পরজীবী হয়ে থাকে সেই সকল ভাইরাসকে জুওফাজাইনি বলা হয়। ফাইটো ওয়ার্ডটি দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদের কোনো বিষয় সম্পর্কে ইঙ্গিত করে থাকি, ঠিক সেইভাবে এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো। আশা করি তোমাদের মধ্যে এখন যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো অনেকটুকু আমি দূর করতে পেরেছি। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদের বেশি বেশি করে মেনশন করবে যেন কেউ ক্লাসটি মিস না করে। এখন আসি আমরা ভাইরাসের পরজীবিতা সম্পর্কে জানব। ভাইরাসের পরজীবিতা নিয়ে যখন কথা বলবো তখন আমাদেরকে একদম প্রথমে বাধ্যতামূলক পরজীবী জিনিসটি কি সেটা জানতে হবে। লাস্ট এপিসোডে আমি চেষ্টা করেছি বাধ্যতামূলক পরজীবী জিনিসটি কি বুঝিয়ে বলার। বাধ্যতামূলক পরজীবী হচ্ছে যে সকল অণুজীবকে অবশ্যই অন্য কোনো জীবকোষের সাহায্য নিতে হয়, অর্থাৎ তার পরজীবিতা না হলে সে তার কাজ চালাতেই পারবে না, সে সকল অণুজীবকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলে থাকি। আমরা জানি যতক্ষণ পর্যন্ত ভাইরাস কোনো জীবকোষের সংস্পর্শে আসবে না ততক্ষণ পর্যন্ত ভাইরাস তার ক্রিয়াশীলতা দেখাতে পারবে না, তাই ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী বলা হচ্ছে। এখন ভাইরাসের এই যে পরজীবিতার একটি বিষয়ে খুব বেশি ইফেক্টিভ জিনিসটি হচ্ছে সুনির্দিষ্টতা। ভাইরাস হচ্ছে সুনির্দিষ্ট পরজীবী। কেন সুনির্দিষ্ট জিনিসটি দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে ভাইরাসটি কোল্ড ভাইরাস, অর্থাৎ হাঁচি কাশির যে ভাইরাস আমরা বলে থাকি, যে ভাইরাসটি কোল্ড ভাইরাস শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনে সংক্রমণ করে। তারপর হচ্ছে চিকেন পক্স ত্বক কোষকে সংক্রমণ করে। পোলিও ঊর্ধ্বতন শ্বাসনালী, অন্ত্রের আবরণ কোষ, স্নায়ু কোষকে সংক্রমণ করে। ফাজ ভাইরাস শুধুমাত্র ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে। এখন এই সুনির্দিষ্টতা দিয়ে কি বোঝানো হচ্ছে? সুনির্দিষ্টতা দিয়ে বোঝানো হচ্ছে কোল্ড ভাইরাস শুধুমাত্র শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকেই সংক্রমণ করবে। কোল্ড ভাইরাস এসে কিন্তু ত্বক কোষকে সংক্রমণ করবে না। অর্থাৎ যে ভাইরাসের মধ্যে যে রিসেপ্টরটি আছে, ভাইরাসের প্রোটিন মেমব্রেন যেটি থাকে, প্রোটিন আবরণী,
আমরা জানি ভাইরাসের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর বাহিরে থাকে প্রোটিন মেমব্রেন। এই যে প্রোটিন মেমব্রেন, এই প্রোটিন মেমব্রেনে কিছু রিসেপ্টর সাইট থাকে। এই রিসেপ্টর সাইটগুলো সুনির্দিষ্ট, এই রিসেপ্টর সাইটগুলো হচ্ছে সুনির্দিষ্ট যে ভাইরাসের জন্য, যেই পোষক দেহের জন্য যে ভাইরাস, অর্থাৎ কখনোই কোল্ড ভাইরাস এসে ত্বক কোষকে আক্রমণ করবে না, কখনোই চিকেন পক্স ভাইরাস এসে অন্ত্রের আবরণী কোষ অথবা স্নায়ু কোষকে আক্রমণ করবে না। আশা করি তোমরা সুনির্দিষ্ট বিষয়টি সম্পর্কে অবগত হয়েছ। সুনির্দিষ্ট জিনিসটি কি বলছে আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এমডি সাদমান মুত্তাকি আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া, তুমি দেখো, আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে ক্লাসটি। ফাজ ভাইরাস, তোমরা সুনির্দিষ্টতা জিনিসটি আশা করি বুঝতে পেরেছো। সুনির্দিষ্টতা বলতে এই যে একটা ভাইরাস শুধুমাত্র একটি পোষক দেহের উপরই, যার মধ্যে রিসেপ্টর বিদ্যমান, শুধু তার উপরই আক্রমণ চালাচ্ছে, তাকে বোঝাচ্ছে। এই বিষয়টিকে বলা হচ্ছে সুনির্দিষ্ট পরজীবিতা। এই যে কোল্ড ভাইরাস শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন, চিকেন পক্স ত্বক কোষকে আক্রমণ করছে, এগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে এমসিকিউর জন্য। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন ওই যে আমি বারেই বলি, বাংলা দ্বিতীয় পত্র যখন আমরা পড়তে যাই, নিপাতনে সিদ্ধ একটা টার্ম সম্পর্কে আমরা সেই নবম দশম শ্রেণী থেকেই পরিচিত হয়ে আসছি। এই যে নিপাতনে সিদ্ধ, তুমি যেখানেই যাবে সেখানেই দেখবে নিপাতনে সিদ্ধ বিদ্যমান। আমরা জানি আমাদের অনেক ফ্রেন্ডস গ্যাং থাকে। এই ফ্রেন্ডস গ্যাংগুলোর মধ্যে আমরা দেখি 10 জন যদি চুপচাপ হয়, 11 নম্বর জন অবশ্যই অনেক বেশি কথা বলবে, অনেক বেশি বকবক করে সবার মাথা খাবে। এটা খুবই সাধারণ যে ভিন্নতা থাকবেই। এই যে ভিন্নতা, এখন হচ্ছে আমরা একটু আগে জেনেছি ভাইরাসের সুনির্দিষ্টতা রয়েছে। এই যে সুনির্দিষ্টতা, কিন্তু ইমার্জিং ভাইরাস এই সুনির্দিষ্টতা সাধারণ নিয়মটাকে ভেঙে দিয়েছে। ইমার্জিং ভাইরাস নামে আমরা যে ভাইরাসগুলোকে চিনি, সেই ভাইরাসগুলো এই সুনির্দিষ্টতার যে একটা ক্রমধারা আছে, সেই ক্রমধারাকে ভঙ্গ করে এই ভাইরাসগুলো নিজেদের আর অন্য অস্তিত্বর যোগান দিয়েছে। কিভাবে? আদি পোষক দেহ থেকে অন্য পোষক দেহে ছড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে ইমার্জিং ভাইরাস। জিনিসটা আমি তোমাদেরকে আরও ভালো করে ক্লিয়ার করছি। ইমার্জিং ভাইরাসের দুটি এক্সাম্পল হচ্ছে ফ্লু অথবা ইনফ্লুয়েঞ্জা, আর একটা হচ্ছে HIV। আমরা জানি যখন ফ্লু ভাইরাসটির নাম শোনা গিয়েছিল সর্বপ্রথম, তখন ফ্লু ভাইরাসটি পাখিতে দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ভাইরাসটি ছড়িয়ে গিয়েছে মানুষের মধ্যে। এই যে পাখি থেকে মানুষে ছড়িয়ে পড়া, অর্থাৎ আদি পোষক থেকে নতুন পোষকে ছড়িয়ে পড়ার একটি প্রবণতা, সুনির্দিষ্টতাটাকে ভেঙে নতুন একটি পোষকের মধ্যে ছড়িয়ে পড়ার যে একটি প্রবণতা, এই প্রবণতাটাকেই আমরা বলছি ইমার্জিং ভাইরাস, অর্থাৎ সুনির্দিষ্টতাকে ভিন্ন করে দিয়েছে। ব্রত হোসেন বলেছে আদি পোষকের বেস্ট এক্সাম্পল করোনা ভাইরাস, বাদুর টু মানুষ। হ্যাঁ ব্রত, তোমার কথাটা ঠিক, অনেক সুন্দর একটি তুমি উদাহরণ দিয়েছ। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি, সেটি হচ্ছে HIV। যখন প্রথম শনাক্ত করা হয়, এটি জানা গিয়েছে বানরের মধ্যে HIV পাওয়া গিয়েছিল। তারপর এই HIV মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ একটা পোষক থেকে অন্য একটি পোষকে যখন ভাইরাস ছড়িয়ে পড়বে, তখন আমরা তাকে বলছি ইমার্জিং ভাইরাস, যেটা কিনা ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ ভাইরাসের যে একটি সুনির্দিষ্টতা বৈশিষ্ট্য রয়েছে, সুনির্দিষ্ট পরজীবী, এই বৈশিষ্ট্যটিকে ভঙ্গ করে, অর্থাৎ আমরা জেনেছি চিকেন পক্স কখনো শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনে গিয়ে আক্রমণ করবে না, চিকেন পক্স শুধুমাত্র ত্বক কোষকে আক্রমণ করবে। এই সুনির্দিষ্টতাটাকে ভেঙে দিয়ে বিভিন্ন পোষক দিয়ে ছড়িয়ে পড়ছে ইমার্জিং ভাইরাস। আশা করি তোমরা খুব সুন্দর করে বিষয়টিকে মনে রাখবে, যাতে করে পরীক্ষার সময় তোমাদের কনফিউশন না হয়।
এখন দেখো তোমরা এই যে কনফিউশন, এই কনফিউশনটাকে তো দূর করা লাগবে, শুধু কথায় তো হবে না। আমরা তো জেনেছি যে যদি 90% ভাইরাসের ক্ষেত্রে সুনির্দিষ্টতা দেখা দেয়, কিছু সংখ্যক ভাইরাসে সুনির্দিষ্টতা দেখা যাবে না, অর্থাৎ ইমার্জিং ভাইরাস হিসেবে কিছু সংখ্যক ভাইরাস কাজ করবে। এই ভাইরাসগুলো মনে রাখার জন্য তোমাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে হেন্স। আমরা জানি মুরগিকে আমরা ইংলিশে হেন্স বলে থাকি, হেন বলে থাকি, হেন্স, অনেকগুলো মুরগি হেন্স। এখন তোমরা কিভাবে মনে রাখবে? হেন্সের এইচ দিয়ে মনে রাখবে HIV, হেন্সের ই দিয়ে মনে রাখবে ইবোলা, এন দিয়ে মনে রাখবে নীল ভাইরাস, এস দিয়ে মনে রাখবে সার্স ভাইরাস। আশা করি তোমরা এই শর্টকাট টেকনিকটি অনেক ভালো করে মনে রাখতে পারবে। যদি এটি মনে রাখতে পারো তাহলে তোমরা এই যে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা বৈশিষ্ট্য থেকে বের হয়ে ভাইরাস ইমার্জিং ভাইরাস হিসেবে কাজ করে, খুব ভালোভাবে MCQ আসলে তোমরা এই 4টি ভাইরাসকে ইমার্জিং ভাইরাস হিসেবে শনাক্ত করতে পারবে। এখন আসি, তোমরা খুবই পরিচিত কিছু টার্ম ব্যবহার করো, এই টার্মগুলো সম্পর্কে বলবো। তোমরা বইতে দেখতে পাবে ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স, 3টি শব্দ, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন্স। এখন তোমরা লক্ষ্য করো এই শব্দ থেকে আমরা এখন শিখে নিব কিভাবে শব্দগুলোকে আমরা ভালোভাবে মনে রাখবো, শব্দগুলোর সংজ্ঞানকে কিভাবে ভালোভাবে মনে রাখবো। তোমরা যদি লক্ষ্য করো ভিরিয়ন শব্দটিকে তুমি 2টি অংশে ভাগ করতে পারবে, ভিরি আরেকটি হচ্ছে অন। ভিরিয়ন, সাপোজ ভিরি দিয়ে তুমি মনে রাখছো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ভিরি দিয়ে তুমি মনে রাখলে নিউক্লিক অ্যাসিড, আর অন দিয়ে তুমি মনে রাখলে প্রোটিন। তোমার এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যখন ম্যাথমেটিক্স করি তখন আমরা মনে রাখি না x = a, y = b। এখন তুমি সম্পূর্ণ ম্যাথটা করার সময় তোমার সবসময় মাথায় রাখতে হবে x কিন্তু এই হবে, আবার y কিন্তু b হবে। ঠিক একইভাবে তোমার মনে রাখা লাগবে ভিরি দিয়ে নিউক্লিক অ্যাসিড হবে আর অন দিয়ে প্রোটিন হবে। এখন তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু মেইন থিমটা তুমি ধরতে পারবে। ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। দেখো ভিরিয়নের ক্ষেত্রে তোমার 3টি টার্ম অবশ্যই মনে রাখা লাগবে। 3টি টার্ম কি? 3টি টার্ম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং সংক্রমণ ক্ষমতা। MCQতে অনুধাবনমূলক কিছু MCQ এসে থাকে যেগুলোতে তুমি দেখতে পাবে কিছু অপশনস থাকে, 1 হবে কি 2 হবে নাকি 1 2 3 3টি হবে, এই ধরনের কিছু কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তুমি এই টার্মগুলো অবশ্যই মনে রাখবে। এখানে আরেকটি MCQ আসতে পারে, সেটি হচ্ছে ক্যাপসোমিয়ারের সংখ্যা। 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থেকে থাকে ভিরিয়নে। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা মনে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা নিউট্রাল জিনিসগুলোকে সবসময় নিউ টাইপ কিছু বলে থাকি, ঠিক একইভাবে সংক্রমণ ক্ষমতাবিহীন যে সকল ভাইরাস আছে সেই ভাইরাসগুলোকে নিউক্লিক ক্যাপসিড বলা হয়। নিউক্লিক ক্যাপসিড বলা হয়। ক্যাপসিড জিনিসটা কি আমরা জানি, এই যে ভাইরাসের প্রোটিন আবরণী, এই প্রোটিন আবরণীটাকে ক্যাপসিড বলা হচ্ছে। ক্যাপসিড যদি কাজই না করে, ক্যাপসিড ভাইরাস যদি সংক্রমণই করতে না পারে, তাহলে ক্যাপসিডের কাজটা আর সুন্দর থাকছে না। তার যে নিজের কাজ, সেই নিজের কাজটি থেকে সে হারিয়ে যাচ্ছে। তাই নিউক্লিয় ক্যাপসিড দ্বারা সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস বলা হচ্ছে। আচ্ছা, তোমাদের কমেন্ট পড়ি। অনেকক্ষণ পড়িয়েছি, এখন একটু কমেন্ট পড়ি। স্বাক্ষর পাল বলেছে নাইস ট্রিক। আহনাফ তানভীর চৌধুরী কিউট। আচ্ছা, তারপর প্রত হোসেন এই ট্রিক্সগুলো পড়েই আপু আজ সোহরাওয়ার্দীতে হতে পারে।
আচ্ছা, এখন আবার পড়ায় আসি। আমরা লক্ষ্য করি, আমি একটু আগে কি বলেছি, ভিরিয়ন। ভিরিয়ন যখন বলেছি, ভিরিয়নের ভিরি দিয়ে আমরা ধরেছিলাম নিউক্লিক অ্যাসিড। অন অন দিয়ে আমি একটু আগেই বলেছি এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি যখন তুমি ধরবে, প্রত্যেকটি ম্যাথের ক্ষেত্রেই কিন্তু তোমার বারবার মনে করতে হবে যে আমি এক্সকে এ ধরেছিলাম আর ওয়াইকে বি ধরেছিলাম। ঠিক একইভাবে ভিরিয়ন যখন পড়বে, ভিরিয়নের ভিরি দিয়ে তোমার মনে রাখতে হবে নিউক্লিক অ্যাসিড, আর অন দিয়ে মনে রাখতে হবে প্রোটিন। এখন আসো ভিরিয়ন থেকে ভিরয়েড। ভিরয়েডকে কীভাবে তুমি মনে রাখবে? ভিরয়েডে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে, ভিরয়েডে তুমি ভির শব্দটি পাচ্ছ, কিন্তু অন শব্দটি পাচ্ছ না। অন শব্দটির অ্যাবসেন্স এখানে লক্ষ্য করা যাচ্ছে। ভির শব্দটি যেহেতু আছে, সেহেতু আমরা জানি ভিরিয়নের ভির থেকে আমরা নিউক্লিক অ্যাসিড পেয়ে থাকি। তাহলে এই যে ভিরয়েডের ভির থেকে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ভিরয়েড হচ্ছে সেই ভাইরাসগুলো যে ভাইরাসগুলো শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। আর এই নিউক্লিক অ্যাসিড কোনটি? নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে শুধুমাত্র আরএনএ। সংক্রামক আরএনএ যুক্ত ভাইরাসগুলোকে আমরা বলে থাকি ভিরয়েড। এখন আমরা একটি বিষয় অনেকবারই আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ার করার। জিনিসটি ছিল, যখন উদ্ভিদ ভাইরাস নিয়ে আমরা কথা বলবো তখন সে ভাইরাসগুলো হবে আরএনএ ভাইরাস, আর যখন প্রাণী ভাইরাস নিয়ে আমরা কথা বলবো সেই ভাইরাসগুলো হবে ডিএনএ ভাইরাস। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু আরএনএ সংক্রামক ভিরয়েড, সেহেতু ভিরয়েড হবেই শুধু উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদে আমরা ভিরয়েড দেখতে পাবো। হেপাটাইটিস ডি, এই ডিজিজটি হওয়ার পিছে যে ভাইরাসটি আছে সেটি হচ্ছে ভিরয়েড। নারকেল গাছের ক্যাডাং রোগ, এই রোগটি কেন হয়? ভিরয়েডের জন্য হয়ে থাকে। আশা করি তোমরা এই যে ভিরিয়নের সাথে মিলিয়ে যদি ভিরয়েড মনে রাখতে পারো, তাহলে তোমাদের কনফিউশনগুলো অবশ্যই দূর হবে। কারণ আমি নিজেই এক্সাম হলে যখন যেতাম তখন আমার নিজের মধ্যেই একটা গরমিল খেয়ে যেত যে ভিরয়েড কি ভিরিয়ন কি, সব তো সেম মনে হচ্ছে। অনেকগুলো সেম মুখ আমি পরীক্ষার খাতায় এঁকে দিয়ে আসবো, অথবা এমসিকিউ কোশ্চেনের মধ্যে আমি এই সেম জিনিসই বারবার দেখছি। তাই তোমরা যদি এই টেকনিকটি মনে রাখো তাহলে অনেক ইজিলি তোমরা শনাক্তকরণ করতে পারবে কোনটি ভিরিয়ন, কোনটি ভিরয়েড আর কোনটি প্রিয়ন্স। আসো এখন আমরা বুঝি প্রিয়ন্স। আমরা একটু আগে টেকনিক শিখেছি, ভিরি ইকুয়াল টু নিউক্লিক অ্যাসিড আর অন ইকুয়াল টু প্রোটিন। এখন দেখো, ভিরয়েডে আমরা ভির শব্দটি পেয়েছি, এখন প্রিয়ন্সে অন শব্দটি পেয়েছি, অর্থাৎ প্রিয়ন্সে প্রোটিন আছে। আশা করি তোমরা ধরতে পারছো। আচ্ছা, তোমাদেরকে একটু চিন্তা করার জন্য সময় দিই, হয়তো অনেকের এখন মাথা ঘুলিয়ে গিয়েছে। তোমরা একটু চিন্তা করো, আমি ভিরিয়ন দিয়ে কি বলেছিলাম? ভিরিয়ন দিয়ে ভিরি থেকে নিউক্লিক অ্যাসিড, অন থেকে প্রোটিন। তোমরা একটু চিন্তা করো, আমি যে বিষয়গুলো বলছি এগুলোর সাথে ভিরিয়নে একটু মিলানোর চেষ্টা করো। সাকিব হাসান বলেছে ভয়েসটা সুন্দর আছে। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। এখন দেখো, প্রিয়ন্স থেকে আমরা দেখতে পাচ্ছি অন শব্দটি। অন দিয়ে আমরা ধরেছি প্রোটিন, প্রিয়ন্সের অন থেকে আসছে প্রোটিন। এখন প্রিয়নে কিন্তু ভিরি শব্দটি অ্যাবসেন্স আমরা লক্ষ্য করছি। যেহেতু ভিরি নেই সেহেতু প্রিয়ন্সের নিউক্লিক অ্যাসিড নেই। প্রিয়ন্সে আমরা নিউক্লিক অ্যাসিড দেখব না। তাহলে প্রিয়ন্সের সংজ্ঞায়ন যখন করবে তখন তুমি বলবে প্রোটিন, সংক্রামক প্রোটিন, ফাইব্রিল হচ্ছে প্রিয়ন্স। আচ্ছা, প্রোত বললো ভিরিয়ন ভিরয়েড, প্রিয়ন প্রোটিন। আমি প্রোতকে বলি প্রোত, প্রিয়ন প্রোটিন। তুমি আরও ভালো করে মনে রাখতে পারবে।
তিনটাই তো পি, তুমি এভাবে মনে রাখতে পারবে। কিন্তু সত্য কথা, ব্রত একটি ভালো টেকনিক বলেছে, তোমরা চাইলে এটিও মনে রাখতে পারো। প্রিয়ন প্রোটিন, প্রিয়ন্সের সাথে প্রোটিনের একটি মিল আছে, প দিয়ে একটি মিল আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রিয়ন্স প্রোটিন। তোমরা যদি আরও ইজিলি মনে রাখতে চাও, তিনটা ওয়ার্ডকে একসাথে মনে রাখতে চাইলে তোমরা ভিরি আর অনকে দিয়ে মনে রাখতে পারো। আর যদি তিনটা ওয়ার্ডকে একসাথে মনে রাখতে না পারো, তাহলে তোমরা প্রিয়ন্স থেকে প্রোটিন এই ওয়ার্ডটি মনে রাখতে পারো। তাহলে দেখো, সংক্রামক প্রোটিন ফাইব্রিল যেখানে নিউক্লিক অ্যাসিডের অ্যাবসেন্স রয়েছে, সেটাই হচ্ছে প্রিয়ন্স। এখন দেখি প্রিয়ন্স কোথায় দেখা যায়। কুরু নামক একটি রোগ আছে যেটি হয়ে থাকে মানুষের স্নায়ুতন্ত্রে। এই রোগটির জন্য কিন্তু প্রিয়ন্স দায়ী। স্ক্রাইপি, ভেড়া এবং ছাগলের স্ক্রাইপি রোগ হয়ে থাকে, যেটার জন্য কিন্তু প্রিয়ন্স দায়ী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভাইরাসের আরও অনেকটুকু অংশ সম্পর্কে ধারণা দেওয়ার। আজকে আমরা ভাইরাসের তাহলে কি পড়লাম? আজকে আমরা ভাইরাসের প্রকারভেদ পড়লাম, ভাইরাসের পরজীবিতা পড়েছি, আর ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স সম্পর্কে পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে তোমরা কমেন্ট সেকশনে করবে, আমি চেষ্টা করব নেক্সট লাইভটিতে তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আর তোমরা আশা করি পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটিতেই আমাকে দেখতে পাবে। আমার সাথে লাইভগুলোতে অ্যাটেন্ড করো, তোমরা জয়েন করো, তোমাদের কোশ্চেন্সগুলো কমেন্ট সেকশনে বলো, তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন করো। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট যে লাইভগুলো আসবে আশা করি তোমরা প্রত্যেকে সেই লাইভগুলোতে উপস্থিত থাকবে এবং খুব বেশি বেশি করে কমেন্ট সেকশনে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে বোঝানোর। আর তোমরা চাইলে রিডার প্লাস পাবলিকেশনের বায়োলজি প্লাস বইটি কিনতে পারো, সেই বইটি থেকে চাইলে বায়োলজি পড়তে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এতটা সময় ধরে তোমরা ক্লাস করেছো, ধৈর্য নিয়ে ক্লাস করেছো। আবার দেখা